বাংলাদেশে নির্বাচন যখন দরজায় কড়া নাড়ছে ঠিক তখনই রাজনীতির সবচেয়ে অদ্ভুত একটি নাটক শুরু হয়েছে মিত্রদের মধ্যে। বিএনপি আর জামায়াত ইসলামী এক সময় যারা একে অন্যের সাথে ক্ষমতা ভাগ করেছে, আজ তারাই একে অন্যকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে ভাষায়, ইঙ্গিতে এবং পাল্টাপাল্টি অভিযোগে। একটা প্রশ্ন সহজ, এটা কি স্বাভাবিক রাজনৈতিক চাপ নাকি বিরোধী শক্তির মধ্যেই ক্ষমতার আসল লড়াই শুরু হয়ে গিয়েছে? কারণ লক্ষ্য করা যাচ্ছে একদল বলছে তোমরা দখলদার আর আরেক দল বলছে তোমরা 1971-এর দায় থেকে পালাতে মোটেও পারবে না। এই লড়াইটা শুধু কথার নয়, বরং এটা নেতৃত্বের অস্তিত্বের লড়াই, এটা ভোটের মাঠ নিয়ন্ত্রণ করার লড়াই এবং সবচেয়ে বড় কথা, এটি আগামী ক্ষমতার আসন কে দখল করবে তার এক অঘোষিত যুদ্ধের রূপরেখা মাত্র। বাংলাদেশের বিরোধী রাজনীতির ভেতরের দেয়ালে যে ফাটল এতদিন চুপচাপ ছিল, আজ সেটাই প্রকাশ্য আগুন হয়ে জ্বলতে শুরু করেছে। এটা কি গণতন্ত্রের সৌন্দর্য নাকি সত্যিকারের রাজনৈতিক আদর্শের ব্যবধান? আজ আমরা সেই প্রশ্নের উত্তরই খুঁজবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আলোচক, বিশ্লেষক, প্রথম কলকাতা ডেপুটি এডিটর আমার বন্ধু পরমাশিস খোসরায়। পরমাশিস, বাংলাদেশে তো নির্বাচন কড়া নাড়তে শুরু করেছে, কিন্তু তার আগে শুরু হয়ে গিয়েছে তীব্র কথার লড়াই, বাগযুদ্ধ। রীতিমতো বাংলাদেশের টক শো, টেলিভিশন চ্যানেল টক শো, টেলিভিশনের হেডলাইন, পত্র পত্রিকার প্রধান শিরোনামে প্রধান দুইটি শিরোনাম হচ্ছে, এক পক্ষ বলছে যে তোমরা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আর অন্য পক্ষ বলছে যে ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশি শক্তির কাছে তোমরা কম্প্রোমাইজ করছো। কি বলবে এই যুযুধান দুই রাজনৈতিক শিবির, একদিকে বিএনপি, অন্যদিকে জামায়াত ইসলামী? এই দুই রাজনৈতিক দলের যারা বলছেন আর যারা শুনছেন আর যারা বলছেন, তারা প্রত্যেকেই ফুটবল মাঠের দুই পক্ষের খেলোয়াড়। অর্থাৎ ভোটের রাজনীতি শুরু হয়েছে, তো ভোট আসন্ন, তার আগে ওয়ার্ম আপ চলে, খেলার মাঠে ওয়ার্ম আপ হয় না, এটা ভোট রাজনীতির অনুশীলন শুরু হয়েছে। কে কাকে কিভাবে ভোটের প্রচারে ল্যাং মারবে, কে কিভাবে মানুষের মনকে চিড়ে ভেজাবে, কে কোন ঐতিহাসিক পটভূমি তুলে ধরে আমি ছিলাম তুমি ছিলে না, আমার কৃতিত্ব বেশি তোমার কৃতিত্ব কম। আর এখন তো এরা তো প্রথমেই হচ্ছে যে বিএনপি এতদিন বিরোধী জায়গায় ছিল, আবার বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন জামাতও তো অবশ্যই বিরোধী জায়গাতে ছিল। তা দুই বিরোধী এখন কেউ পক্ষে আর কেউ বিপক্ষে যাবে, সেটা ভোটের পরে আমরা বুঝতে পারবো। তো এটা নিয়ে একটা মানে খেলোয়াড়দের যারা মোয়ামাপ চলে ভোটের রাজনীতিতে, ভোটের বাজার গরম হচ্ছে, রাজনৈতিক অনুশীলন দিয়ে কে কিভাবে গোল করবে চেষ্টা করছে, সেইটা এগুলো সেই ভোট রাজনীতির উপাদান নিয়ে অনুশীলন করছে। কে কিরম ভাবে কাকে কতটা ভোটের প্রচারে কোন বক্তব্যকে এস্টাবলিশ করতে পারে, মানুষের মন গলতে পারে। মানে এটা একটা রাজনৈতিক প্রক্রিয়াই বলতে পারো। মানে তুমি বলতে যাচ্ছ যে এটা ভোটের আবহে বা ভোটের চারপাশে বাজার গরম করা, এই দৃশ্যটাই স্বাভাবিক, তাই তো? এই উপাদানই রাজনৈতিক নেতারা তো তাদের বিভিন্ন এজেন্ডা এবং এইসব রাজনৈতিক উপাদান নিয়েই তাদের তো কিছু বলতে হবে, বলার বিষয়টা কি হবে, এটা নিয়ে তো এখন এই তরজা চলবেই এবং তরজা চলবে। মানুষও এটা গরম হবে, মিডিয়া গরম হবে, রাজনৈতিক দল গরম হবে, বিভিন্ন প্রচারণা আসবে। মানে এটা সেই মানে ভোটের আগের দিন দেখবে বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার দিয়ে রাস্তা করা হয়। তো এখন সেইটা চলছে, মানে সেটা হচ্ছে বাকবিতণ্ডার রাজনৈতিক প্রচারের সেই সব আলংকারিক যেটা আমরা কানে শুনবো বা চোখে দেখবো, সেই সব চলবে এখন। পরমাশিস, চলো কয়েকটা প্রশ্ন গত কয়েকদিন ধরে বাংলাদেশের গণমাধ্যমে এই প্রধান দুটো রাজনৈতিক দলের পক্ষ থেকে একে অপরের বিরুদ্ধে করা হচ্ছিল, সেই বিভিন্ন প্রশ্নকে আমরা আমাদের ক্রিয়েটিভ টিম অ্যাসেম্বল করে একটা গবেষণা করে কয়েকটা প্রশ্ন সামনে তুলে এনেছে। আমরা এক এক করে সেই প্রশ্নগুলো আগে দর্শকদের সামনে তুলে ধরবো এবং তারপর ছোটখাটো ভাবে তুমি তোমার মতো করে বিশ্লেষণ শুরু করবে। পরমাশিস, এই যে যুযুধান দুই রাজনৈতিক দল, যারা 2024-এর 5 আগস্টে সক্রিয়ভাবে মাঠে ছিল, কারো হয়তো অংশগ্রহণ দৃশ্য তো দেখা গিয়েছে, কারো হয়তো অংশগ্রহণ হয়তো পর্দার আড়ালে ছিল, কেউ হয়তো দাবি করছে যে আমার অংশগ্রহণ বেশি ছিল, অর্থাৎ এই আন্দোলনের স্টেক হোল্ডার আমি বেশি, কেউ বলছে তুমি কম। এইটা তো আমরা দেখেছি 2024-এর 5 আগস্টের পর থেকেই এই
অভিযোগটা কিন্তু পাল্টাপাল্টি ভাবে ছিল। এরপর ছিল নির্বাচন কবে হবে, নির্বাচন না সংস্কার, সংস্কার না নির্বাচন, বিচার না সংস্কার, সংস্কার না বিচার, এই ধরনের বিষয় নিয়ে। এবার নির্বাচন ইস্যুতে দুটো রাজনৈতিক দলই প্রায় সহমত বা একই সুরে কথা বলছে যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হচ্ছে এবং নির্বাচনের সঙ্গে হবে গণভোট। এক্ষেত্রেও দুটো রাজনৈতিক দল প্রায় সহমত। কিন্তু যে প্রশ্নগুলো আসছে, চলো সেই প্রশ্নগুলো একটু শুনে নিই। কেন জামায়াত হঠাৎ করে বিএনপিকে দখলদার, চাঁদাবাজ বলতে শুরু করলো নির্বাচনের আগে? কেন তারেক রহমান লন্ডন থেকে সরাসরি টার্গেট করলেন জামায়াতের অতীতকে? কোন ভোট ব্যাংক টানার জন্য দুদলই অপরের দুর্বলতা অস্ত্র হিসেবে আনতে শুরু করেছেন? এই সংঘর্ষের লাভ আসলে কার, বা ক্ষতিটাই কোন রাজনৈতিক ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে? শেষ পর্যন্ত বিএনপি জামায়াতের গোপন জোট রাজনীতি ভেঙে পড়ছে না তো, নাকি এটা দুদলের মধ্যে নতুন এক দর কষাকষির খেলা? এই প্রশ্ন কিন্তু এখন প্রাসঙ্গিকভাবেই সামনের দিকে এগিয়ে আসছে। কি বলবে পরমাশিস? দেখো, আওয়ামী লীগের ক্ষেত্রে বাংলাদেশের মানুষের, আমরা বলছি না, বাংলাদেশের মানুষের যে বক্তব্য, যে ক্ষোভ, যে বিক্ষোভ, যে অধিকার না পাওয়ার কথা, ব্যথা, যেটা পরবর্তী সময় একটা অগ্নুৎপাতের মতন পরিস্থিতি হয়ে একটা গণবিক্ষোভ সঞ্চারিত হয়েছে, যেটা 2024-এর 5ই আগস্ট আমরা দেখেছি। আবার এই আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, বিএনপির ভালো মন্দ বাংলাদেশের মানুষই দেখেছে, বাংলাদেশের রাজনৈতিক দল দেখেছে, জামাত দেখেছে। সেই জন্য তারা বলছে দখলদারির দল। যেটা আওয়ামী লীগকে বলছে, সেটা একবার তারা রাজনীতির মঞ্চে, বাংলাদেশের রাজনীতির আঙিনায়, এই ভোটের আগে, নির্বাচনী ঝড়ের আগে এটা একবার মনে করিয়ে, তারা তো একটা রাজনৈতিক দল হিসেবে, প্রতিপক্ষ হিসেবে তারাও তো জায়গাটা নিয়েছে। এই জোটের জায়গা থেকে হলেও দর কষাকষি বা এই উদাহরণগুলো, এক্সাম্পল গুলো যদি মনে করানো যায়, তাহলে দর কষাকষির পাল্লাটা, দেনা পাওনার ব্যাপারটা একটা কিন্তু জায়গায় যেতে পারে। আর স্বাভাবিকভাবেই সেখানে বিএনপি বা কেন বসে থাকে? তারেক রহমান সাহেবও মনে করাচ্ছেন 71-এ তোমাদের ভূমিকা কি ছিল। এটা তো হওয়ার। তুমি আমাকে আমার কোনো দুর্বলতার জায়গা যদি তুমি ধরিয়ে দিতে চাও, সেটা নিয়ে যদি তুমি আমার থেকে মুনাফা নিতে চাও, আমি তোমার দুর্বলতা ধরবো না, এটা তো কোথাও লেখা নেই। আমিও তো কলকাঠি নাড়বো। কলকাঠিকেও মানে কোথাও তো সংবিধানে বলা নেই, বা রাজনীতির সংবিধানেও বলা নেই, বা নির্বাচনী সংবিধানেও বলা নেই যে ওই রাজনৈতিক দলকে আপনি গালাগাল দিতে পারবেন না, শুধু আপনাকে ওরা গালাগাল দেবে। এটা তো বলা নেই কোথাও। তো স্বাভাবিক এই দর কষাকষিকে, এটাকে দর কষাকষি করেই ভোটের সময় রাজনৈতিক দলগুলো, এবং যদি কোনো জোটের জায়গা থেকে যায়, তারপরেও এটা আমাদের পশ্চিমবঙ্গে বামফ্রন্টের ক্ষেত্রেও দেখেছি, দিল্লিতে তো দেখছি। তো এটা স্বাভাবিক, এটা তো হবে, এটা হওয়ার কথা। এবং এটা আমি ধরে নিচ্ছি, এটা হলে বাংলাদেশের মানুষ সব রাজনৈতিক দলের কঙ্কালসার চিহ্নটা, যে সকলে কিন্তু চেহারাটা দেখতে পাবে, যে বাংলাদেশের মানুষের অধিকারের কথা কজন বলছে, সবাই তার গদির, কে কটা সিট পাবো, কে কটা আসন নিয়ে, কে কটা লবি নেবো, এটাও এটা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক পরিবেশ। কে চাঁদাবাজ আর কে 71-এর মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, সেটি প্রাসঙ্গিকভাবে রাজনৈতিক হাতিয়ার আসবে, কিচ্ছু করার নেই। তুমি যদি আমাকে তোমার পিছন দেখাও, আমি তোমাকে পিছন তোমার দেখাবো না কেন? আমার দুর্বল জায়গা তুমি যদি অতীত স্মরণ করাতে চাও, যেখানে আমাদের জোট হয়েছে, তাহলে তুমি যদি অতীত দেখাতে চাও, তাহলে আমি কেন অতীত দেখাবো না? এবং এই দেখাদেখির জায়গাটা বাংলাদেশে প্রকট হোক, তাহলে বাংলাদেশের মানুষ একটা সঠিক নিঃস্বার্থ রাজনৈতিক দলকে, যারা আগামী দিন বাংলাদেশকে নতুন ভাবে পথ দেখাবে, সেটা বাংলাদেশের সাধারণ মানুষ এটা নির্বাচিত করতে পারবে। এইসব চলুক, বাংলাদেশের মানুষ বুঝুক, আর বাংলাদেশের মিডিয়া এই বিষয়গুলোকে আরো বেশি করে মানুষের মনে সঞ্চারিত করার জন্য পৌঁছে দিক, গ্রাম গ্রামান্তরে এবং গোটা বিশ্বের দরবারে। আমার মনে হয় কি পরমাশিস, যে কোনো নির্বাচনের আগে এই ধরনের তাপ উত্তাপ, অভিযোগ এবং পাল্টা অভিযোগ না এলে নির্বাচনের ময়দান কিন্তু জমে ওঠে না। তোমার মনে আছে, মানে তুমি ছোটবেলায় একটু স্মরণ করো যে তুমি ধরো, বা আমরা ছোটবেলায় যখন কোনো মেলাতে যেতাম, সেই মেলায় যদি জমাট বাঁধানোর চেষ্টা করতো, তখন মেলায় ছোট ছোট দেখতে তো যে দল বেঁধে ওই যে অনেকটা ছোট ছোট সার্কাস হতো না, মানে এই যে সার্কাস, ধরো এই সার্কাস, তারপরে ওই যে জাদু টোনা দিয়ে এই এরকম ভাবে খেলার যে দেখাতো, এগুলো দিয়ে এখানেই হতো। আর ছোটবেলায় আমরা মেলায় কিন্তু যখন বাবা মার সঙ্গে গেছি, একেবারে ছোটবেলা 5-7 বছর বয়স, তারপরে যখন এই স্কুলে 5, 6, 7 এই সন্ধ্যেবেলা কোচিং থেকে বেরিয়ে, আজকে স্যার তাড়াতাড়ি ছেড়ে দেবেন, মেলায় যাব, 7-8 জন 10 জন মিলে মেলায় না গেলে সে মেলায় মজাটাও পাওয়া যায় না। লোক জমানো, মানে মেলার লোক জমানোর কৌশলের জন্য কিন্তু একেবারে পার্টিকুলারলি কিছু স্টেক হোল্ডারকে, কিছু
বিক্রেতাকে কিছু এই ধরনের যারা করেন তাদেরকে রাখা হতো শুধুমাত্র লোকজন মেলায় ভিড় হয়। ঠিক আমি এটা দিয়ে বোঝাতে চেষ্টা করছি যে আজকে যে এই চাপানোতর বিএনপি বলছে, জামাতকে বলছে তোমরা ৭১-এর বিরোধী শক্তি, আবার জামায়াত ইসলামী পক্ষ থেকে বলা হচ্ছে ভাই তোমরা চাঁদাবাজি করেছো, তোমরা চাঁদাবাজের দল। এই কথাগুলো বলে বেসিক্যালি ভোটের বাজারটাকে, ভোটের মেলাটাকে একদম শুনে নেব এক এক করে যে জামায়াত ইসলামীর পক্ষে কি বলা হয়েছে, বিএনপির পক্ষ থেকে পাল্টা কি বলা হচ্ছে একটু শুনে নিচ্ছি। সিলেটে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছিলেন, দাবি করেছেন যে একদল চাঁদাবাজ, আরেক দল তার চেয়েও বেপরোয়া দখলদার। এটা কেবল শুধু ইঙ্গিত নয়, বরং এটা অসন্তোষের সেই পাহাড়ের চূড়ো যা বহুদিন ধরে ভেতরে জমেছিল। এটা কিন্তু বিএনপিও বোঝে যে যখন জামায়াত এভাবে আঘাত করছে এর মানে তারা বিএনপিকে তাদের জায়গা থেকে সরিয়ে দিতে চাইছে অথবা নেতৃত্বের নতুন সমীকরণ তৈরি করতে চাইছে। পরমাশিস একই রকম ভাবে লন্ডন থেকেও কিন্তু পাল্টা প্রত্যাঘাত করেছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। তারেক রহমান বলেছেন যে ১৯৭১-এ তারা কি করেছে মানুষ সেটা জানেন। আর এখানেই কিন্তু এই পাল্টাপাল্টি আক্রমণ তার একটা বড় জায়গা করে নেয়। অর্থাৎ এটা শুধু যে অতীতের স্মরণ তা নয় পরমাশিস, এটা একটি কৌশলগত চাবুক যার লক্ষ্য আওয়ামী লীগের ভোট ব্যাংক, মুক্তিযুদ্ধ, সচেতন জনগণ এবং মধ্যবিত্তের আবেগটাকে ক্যাশ করা। কারণ বিএনপি জানে যদি জামায়াতকে কোণঠাসা করা যায় তাহলে আওয়ামী লীগের এক অংশ তাদের দিকে ঝুঁকে পড়বে। এটা অন্তত রাজনৈতিক কৌশল এবং এটা কিন্তু খুব হিসেব করে এই ধরনের মন্তব্য বা পাল্টা মন্তব্য করা হচ্ছে। দেখো, বাংলাদেশের প্রধান দুটো রাজনৈতিক দল এখন কতটা আছে জানি না, মানে আমরা বুঝতেই পারছি আওয়ামী লীগ এখানে শূন্য স্থানে রয়েছে। বিএনপি তো বাংলাদেশের সৃষ্ট বাংলাদেশে পরাধীন বাংলাদেশ থেকে স্বাধীন বাংলাদেশ হওয়ার ইতিহাসটা, গল্পটা, সেন্টিমেন্টটা তারা জানেন, অবশ্যই জামাতও জানেন, কিন্তু সেন্টিমেন্টটা যে কারণে, যে আদর্শে বাংলাদেশ গড়ে উঠেছিল সেই জায়গায় কারা বিরোধিতা করেছে আর কোন আদর্শে বাংলাদেশের সব মানুষ আওয়ামী লীগের নেতৃত্বে, শুধু আওয়ামী লীগ দলটা তো আর বাংলাদেশকে স্বাধীন করেনি, সব বাংলাদেশের সব শ্রেণীর মানুষ। তো সেই সেন্টিমেন্টটা, সেই আদর্শটাকে যদি একবার মনে করিয়ে দিয়ে আপনারা তখন কোথায় ছিলেন এটা একটু চিরাগটা জ্বালিয়ে দিলে পরে, একটু ধুয়োটা দিয়ে দিলে পরে, বাংলাদেশের সব মানুষ তো রাজনীতি করে না, কিন্তু বাংলাদেশের সব মানুষ বাংলাদেশের ইতিহাসকে তো মনে রাখে, কিভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই আবেগটা বাংলাদেশের দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে তারা যখন একবার মনে করানোর চেষ্টা করবে, নিউট্রাল ভোট যেটাকে বলে, নিউট্রাল ভোট, সেই ভোটটা তাদের বাক্সে যাবেই। এটা তো সোজা কথা। এটা খুব সিম্পল এবং প্রাজ্ঞ রাজনীতিবিদদের চিন্তা ভাবনা। এইভাবেই ফ্লোটিং ভোটটাকে এইভাবেই কিন্তু কেড়ে নেওয়া হয়। এটা কি দুই পক্ষই ফ্লোটিং ভোটটাকে করায়ত্ত করার চেষ্টা করছে পরমাশি? না, দেখো, বাংলাদেশের যে সেন্টিমেন্ট, ধর্মীয় সেন্টিমেন্ট আলাদা জিনিস, কিন্তু বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, কালচার, সেই জিনিসটাকে যারা প্রাধান্য দেবে, যে রাজনৈতিক দল, সেই দিকে কিন্তু ভোটটা কিন্তু টার্ন হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবল। মুক্তিযুদ্ধ ১৯৭১ মুক্তিযুদ্ধ, একদম বাংলাদেশের কোনো মানুষই বুকে হাত দিয়ে মুক্তিযুদ্ধকে অস্বীকার করবে না। তার নেতৃত্বে হয়েছে, কারা পিছন থেকে ছিল সেগুলো নিয়ে আলোচনা হতে পারে, বিতর্ক থাকতে পারে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের সব মানুষ কিন্তু ১৬ই ডিসেম্বরটাকে মান্যতা দেবে। কিন্তু একই রকম ভাবে পরমাশিস ১৬ই ডিসেম্বর মান্যতা দিচ্ছে, কিন্তু নির্বাচনের আগে আমি বললাম যে সবই এই যে নির্বাচনের মাঠ গরমের কৌশল, কিন্তু এই কৌশল কখনো কখনো সীমা ছাড়িয়েও যাচ্ছে। যেমন ইতিমধ্যেই বিএনপি এবং জামায়াতের মধ্যে বেশ কিছু জেলায় সাংগঠনিকভাবে এবং শুধু তাই নয়, সংগঠনের বাইরে মারামারি পর্যন্ত, হাতাহাতি পর্যন্ত, মামলা মোকদ্দমা পর্যন্ত হয়েছে। তার মধ্যে চট্টগ্রাম রাজনৈতিক দলগুলো সুযোগ পেয়ে যাবে, পাবনা, ঝিনাইদহ, রাজশাহী, এই জায়গাগুলো, এই ৪টি জেলাতে কিন্তু পরপর ঘটনা ঘটছে। এই সব জায়গায় বিএনপি জামায়াতের হাতাহাতি খবরের শিরোনাম। এটা পরিষ্কার একটি বার্তা দিচ্ছে পরমাশিস, দুই দলের মধ্যকার অবিশ্বাস কোনো সাধারণ ভুল বুঝাবুঝির মধ্যে আর সীমাবদ্ধ নেই, বরং এটা সংগঠন স্তরেও বড় ধরনের ছড়িয়ে পড়েছে। যেমন অভ্যন্তরীণ
দল নিয়ন্ত্রণ করার জন্য সাংগঠনিক ব্যর্থতা, অন্যদিকে অপরের প্রতি রাজনৈতিক সহিষ্ণুতাকে লিমিট ক্রস করে যাচ্ছে, সেটাও কিন্তু একটা বড় এই মুহূর্তে বার্তা, যা সাধারণ ভোটারদের কাছে হয়তো আওয়ামী লীগের সময়কার স্মৃতি এবং খারাপ স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। যেহেতু 2024-এর 5 আগস্টের পর গোটা বাংলাদেশের মানুষ রাজনৈতিক সহনশীলতার দিকে তারা অতিমাত্রায় বেশি সংবেদনশীল, সুতরাং এই প্রধান দুটো রাজনৈতিক দলের এই অঞ্চলের নেতা কর্মী সমর্থক বা রাজনীতিক নীতি নির্ধারকরা আরো সংযত হবেন, এমনটাই কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকরা, বাংলাদেশের রাজনৈতিক পর্যবেক্ষকরা, যেটা বাংলাদেশের গণমাধ্যমগুলোতে আসছে, তারা কিন্তু বলছেন। তোমার কি মত? দেখো, এটা তো সত্যি কথাই, বাংলাদেশের সাধারণ মানুষ যে গণবিক্ষোভ দেখিয়েছে, তারা যতটা সংবেদনশীল, তার প্রতিবাদে তারা কতটা সোচ্চার হয়েছে, কি করতে পারে বাংলাদেশের দায়িত্বশীল রাজনৈতিক দলগুলো তো দেখেছে। আমি আগের আলোচনাতেও বহু সময় বলেছি যে বাংলাদেশে এই ঘটে যাওয়া গণবিক্ষোভ, এই যে অগ্নুৎপাত, এই যে মানে অগ্নিগর্ভ পরিস্থিতি, সেখানে একটা দেশে একজন প্রধানমন্ত্রীকে প্রাক্তন প্রধানমন্ত্রী তৈরি করে ফেলা হলো, তাকে পালিয়ে আসতে হলো। কি কারণে আসতে হয়েছে? ব্যভিচার, স্বৈরাচার, গণতন্ত্র রক্ষা পায়নি, ভোটের নামে প্রহসন, বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের সাধারণ মানুষ বলছে, আবার তারাই বলছে এটা ষড়যন্ত্র, তাহলে তারা প্রশাসনিকভাবে ব্যর্থ। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি বাংলাদেশের যারা এখন এই মুহূর্তে যারা প্রধান রাজনৈতিক দল রয়েছে, তারা যদি মাঠ পর্যায় থেকে শুরু করে একেবারে কেন্দ্রীয় পর্যায়ে এরকম সংঘাতে জড়িয়ে যায়, তাহলে বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি কিন্তু আবার এই যে সামান্য যে ভোট আসছে, সেটা কিন্তু প্রহসনে পরিণত হতে পারে এবং সেই নির্বাচন কিন্তু ভণ্ডুলও হতে পারে। সেই জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে, এই জামাত শিবির বলো, বিএনপি বলো, তারা যদি জোট করে থাকে, তাহলে জোটের আলোচনাটা ঠান্ডা ঘরে বসে মীমাংসার ভিত্তিতে মাঠ পর্যায়ে কোনো অশান্তির বাতাবরণ, অগ্নিসংযোগ, মারামারি এসব না করিয়ে, ভীতির সঞ্চার যদি না করে, তাহলে হয়তো বাংলাদেশের সাধারণ মানুষ ভোটের বাক্সে ভোট দিতে যাবে না। এই আতঙ্কের পরিবেশ তৈরি যেতে তারা যদি না করে, এটা তাদের সেই সব দায়িত্বশীল রাজনৈতিক দলগুলোকে কিন্তু ভাবতে হবে। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোটটা দিতে আসতে পারে, কোনো যেন ভীতির সঞ্চার না হয়, তাহলে তো আবার সে আগের পরিস্থিতি তৈরি হবে। তোমাকে একটু কারেকশন করছি, কারণ বিএনপি এবং জামাতের সঙ্গে কোনো রাজনৈতিক জোট বা ভোটের আসন ভাগাভাগি হয়নি। দুটো রাজনৈতিক দল দুটো রাজনৈতিক ভাবেই তারা লড়াই করছে, বরং জামায়াত ইসলামের সঙ্গে 8টি ইসলামপন্থী যে রাজনৈতিক দল তাদের যোগাযোগ রয়েছে এবং ভোটের বাজারে তারা ভোট ঠিক কোন ভাবে লড়বে সেটাও এখনো পর্যন্ত জামায়াত ইসলামের পক্ষ থেকে পরিষ্কার করে জানানো হয়নি, কিংবা আমাদের কাছে এখন বলে দিই যে জামাত শিবিরের মতন ভোটে লড়ুক আর বিএনপির মতন ভোটে লড়ুক, তোমরা ভোটের বাজারে ভোটে দাঁড়াতে এসে ভোট চাও মানুষের কাছে, তুমি ভোটের বিরোধীদের ভোট বাজার গরম করো, তাদের সম্পর্কে অতীতের কথা বলো, তুমিও অতীতের কথা বলো, যে আমি বলবো তুমি বলবে না, এটা হতে পারে না। কিন্তু ভোটের পরিবেশটা, ভোটের মতন গণতান্ত্রিক উৎসবে সাধারণ মানুষ যেন ভোট তো দেবে, মাঠ পর্যায়ের মানুষ, উচ্চতলার মানুষও যেমন দেবে, মাঠ পর্যায়ের মানুষও দেবে, কিন্তু রাজনৈতিক দলগুলোর মাঠ পর্যায় থেকে শুরু করে যদি কেন্দ্রীয় পর্যায়ে পর্যন্ত এই সংঘাতের আবহ থাকে, তাহলে মানুষের মনে কিন্তু আতঙ্ক হবে, তাহলে কিন্তু সেই ভোট আবার প্রহসনে পরিণত হবে। কিন্তু কেন এই তিক্ততা তৈরি হলো পরমাশিস? এই তিক্ততা তৈরির পেছনে কিন্তু বেশ কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে দুটো কারণ যদি আমরা বিশ্লেষণ করি, তার মধ্যে প্রথম কারণ হচ্ছে যে আওয়ামী লীগের ভোট ব্যাংক টানার যুদ্ধ দুটো রাজনৈতিক দলের মধ্যে, এবং দ্বিতীয় কারণটি হচ্ছে জামায়াতের কৌশল বিএনপিকে দুর্নীতি এবং চাঁদাবাজির কোপে আহত করা। এবার প্রথম যে কৌশলটির কথা বললাম, যেটি অঙ্কর কথা বললাম, সেটি হচ্ছে আওয়ামী লীগের ভোট ব্যাংক টানার কৌশল। বিএনপি জানে আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে অনেকেই এখন বিভক্ত এবং তাদের অনেকেই মুক্তিযুদ্ধ ইস্যুতে অত্যন্ত সংবেদনশীল, যেটা তুমি বলছিলে। সেই আবেগকে টানার জন্যই বিএনপি এখন নিয়মিত 1971, মানবতা বিরোধী অপরাধ, জামায়াতের ভূমিকা, এসব নিয়ে সামনে কথা বলছে। এটা বিএনপির কিন্তু একটা দীর্ঘমেয়াদী কৌশল ভোটের বাজারে বা ভোটের অঙ্ক। এবং একই সঙ্গে জামাতের যে কৌশল সেটি হচ্ছে বিএনপিকে দুর্নীতি এবং চাঁদাবাজির একটা খোপে আটকে দেয়া। মানে তুমি তো জানো যে 2024-এর 5 আগস্টের পর বিএনপি যখন সক্রিয় হচ্ছিল, আস্তে আস্তে মাঠে নামছিল এবং তাদের বিরুদ্ধে প্রধানতম অভিযোগ ছিল যে চাঁদাবাজি, দখলদারিত্ব। এক্ষেত্রে তুমিও বলেছিলে বহুবার যে বিএনপির পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে, প্রচুর সংখ্যক অভিযুক্ত নেতা কর্মীদেরকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও বিএনপির বিরুদ্ধে কিন্তু এই সুনির্দিষ্ট চাঁদাবাজি, দখলদারিত্বের অভিযোগ বারবারই প্রধান শিরোনামে জায়গা পেয়েছে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে। এবং কারা বলেছেন? এই জুলাই আন্দোলনের অন্যতম শরিক জামায়াত ইসলামী নেতৃত্বই কিন্তু বারবার বিএনপিকে এই দুর্নীতি এবং চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত করেছে। কারণ জামায়াত ইসলামী জানে বিএনপি যদি
নৈতিকভাবে দুর্বল হয়, তাহলে বিরোধী নেতৃত্বের অক্ষ মানে বিএনপির কাছে থাকবে না, বিরোধী নেতৃত্বের যে ক্ষমতা সেটা বিএনপির কাছে থাকবে না। তাই তাদের এইটাই বক্তব্য যে বিএনপি এখন আওয়ামী লীগের মতোই দুর্নীতিগ্রস্ত, বিএনপি ধর্মীয় কর্মকাণ্ডে বাধা দেয়। এটাও কিন্তু সুনির্দিষ্টভাবে ইঙ্গিত করা হচ্ছে পরমাশিস। এবং সেটা কিন্তু তুমি বললে সবাই তো যারা ধর্মীয় আবেগ নিয়ে রাজনীতি করেন তার বাইরে অধিকাংশ মানুষই 1971-কে নিয়ে বাংলাদেশের মানুষ কম্প্রোমাইজ করে না, সেটা যেমন ঠিক। আবার এটাও আছে যে বাংলাদেশের একটি শ্রেণীর মানুষ তারা কিন্তু ধর্মীয় ভাবাবেগের ফলে রাজনৈতিকভাবে কিন্তু আকৃষ্ট হয়ে পড়েছেন, এবং সেটা কিন্তু আওয়ামী লীগের সময়কাল থেকেই আমরা দেখেছি যে একটা শ্রেণীর মানুষ তারা ধর্মীয় রাজনৈতিক দলগুলোর প্রতি ঝুঁকে পড়েছেন। হয়তো আওয়ামী লীগের সময় সেটা প্রকাশ্যে আসেনি দেখে হয়তো আমরা গণমাধ্যমের থ্রুতে জানতে পারিনি, সেটি হয়তো এই মুহূর্তে ডক্টর ইউনূস সরকারের সময় যেহেতু সব মত পথ সব রাজনৈতিক দল তারা মুক্তভাবে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারছেন, সে কারণেই কিন্তু ধর্মীয় ভাবাবেগে উদ্বুদ্ধ হয়ে অনেকেই ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো তাদের কাছে প্রিয় হয়ে উঠেছে। ফলে যদি এক্ষেত্রে জামায়াত ইসলামী এটা এস্টাবলিশ করতে পারে যে বিএনপি একাধারে দুর্নীতিগ্রস্ত, অন্যদিকে তারা দখলদার, এবং পাশাপাশি তারা ধর্মীয় ভাবে রাজনীতি করার ক্ষেত্রে একই রকম আওয়ামী লীগের মতো বাধা দান করছে, এটা কিন্তু জামায়াতের কাছে বিএনপির বিরুদ্ধে একটা বড়সড় অস্ত্র। পরমাশিস, দেখো, এই কথাটা যে তুমি বলেছো সেটা একেবারেই সত্যি, কিন্তু বাংলাদেশের সব মানুষ, সংখ্যালঘু লোকেদের বাদ দিলে মুসলিম সম্প্রদায়ের মানুষ ম্যাক্সিমামটাই বেশি। ধর্মীয় বিষয়টা নিয়ে রাজনীতি করবে এটা তো সত্যি, করতেই পারে, সবার স্বাধিকার আছে, কিন্তু যে মাটিতে সে রাজনীতিটা করবে বা করছে সে তার দেশের স্বাধীনতার কথা অবশ্যই মনে রাখবে। এইবার জামাত শিবিরের ভূমিকা কি ছিল সেটা বিএনপি ভালো করে জানে, বিএনপি সেটা মনে করাবেই। আবার জামাত শিবির তো বিএনপি কি করেছে, চাঁদাবাজি ক্ষমতায় থেকে করেছে, যে কারণে তারা ক্ষমতা থেকে চলে গেছে। আবার 2024-এর 5ই আগস্টের পর বিএনপি যখন দেখছে যে আমাদের একটা ক্ষমতায় ফেরার প্রবণতা থাকছে, তারা সক্রিয় হচ্ছে। যারা দীর্ঘদিন নিশ্চুপ ছিল রাজনীতির ময়দানে, তারা মাঠে নেমেই কিছু লোক, সুবিধাভোগী লোক থাকে, তারা কিছু কুকর্ম করেছে, সেটা বিভিন্ন মিডিয়ায় আমরা দেখেছি। বিএনপির তরফ থেকে বিভিন্ন পর্যায়ে কিন্তু সেটা জানান দেওয়া হয়েছে যে এদেরকে চিহ্নিত করা হচ্ছে, সাসপেন্ড করা হচ্ছে। আবার সব ধর্মের মানুষকে নিয়ে যে বিএনপি চলতে চায়, কিছুদিন আগেও আমরা দেখেছি যে হিন্দুদের একটা মন্দিরে পরিবেশে মির্জা ফখরুল সাহেব বোধহয় গেছিলেন সব ধর্মের মানুষকে নিয়ে। তো ধর্মকেও যেমন সবাই প্রাধান্য দেবে, তেমনি বাংলাদেশের সাধারণ মানুষ কি চাইছে সেটাকেও তো প্রাধান্য দেবে। এখন রাজনীতির ময়দানে কে কাকে কিভাবে আক্রমণ করবে, কে কিভাবে তাকে শানিত করবে, মানে আমাকে ভোট দাও, ওকে দিও না, ওর এই ইতিহাস, সেটা তো সবাই কৌশলগতভাবে করবে, এটা করার অধিকারও আছে। সেটা যতটা করবে বাংলাদেশের সাধারণ মানুষের কাছেও কিন্তু সেটা জ্ঞানগম্ভীর আধারে তারাও এটা জানতে পারবে বা মানতে পারবে। সেই জানা এবং মানার পর তারা সিদ্ধান্তটা ভোট বাক্সে গিয়ে কি দেয় সেটা সময়ই বলবে। কিন্তু এটা তো ঘটনা যে বিএনপির বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ আছে। দেশটা গঠন হওয়ার পরে জামাতের স্মৃতিকেও সবাই মনে রাখবে, মুক্তিযুদ্ধের স্মৃতিকেও মনে রাখবে, জামাতের ভূমিকাকেও মনে রাখবে। তো বাংলাদেশের সাধারণ মানুষ এটা বিচার করবে। কিন্তু ভোটের আগে ভোটের রাজনীতি ময়দান যে গরম হবে না, এটা তো বলার অপেক্ষা রাখে না, এবং এটা হবেও। কিন্তু একটা জিনিস আমার পরিষ্কার, বাংলাদেশের সাধারণ মানুষ আমি ধর্ম রক্ষা করতে পারিনি বলে কিন্তু বাংলাদেশের মাটিতে গণবিক্ষোভটা হয়নি। বাংলাদেশের মানুষ গণবিক্ষোভটা কেন হচ্ছে, যে কোনো অধিকার, ভোটের নামে প্রহসন, স্বজন পোষণ, সেখানে ধর্মের জন্য আওয়ামী লীগ আমাদের ধর্ম করতে দেয়নি, সেই জন্য কিন্তু বাংলাদেশটা ভেঙে পড়েনি বা ভেঙে যায়নি। জামাত শিবিরের এই বক্তব্য, এবার বাংলাদেশের মানুষ কাকে, অবশ্যই ধর্ম সবার হৃদয়ে থাকবে, কিন্তু দেশ পরিচালনা করতে গেলে ধর্ম দিয়ে তো দেশের সংবিধান রচিত হয় না। দেশের সংবিধান রচিত হয় দেশের সব মানুষের হৃদয় নিয়ে, সকলের সম অধিকারের ভিত্তিতে একটা দেশের সংবিধান রচিত হয়। তো সেই জায়গা থেকে জামাত শিবিরের এই বক্তব্য ও বিরোধীদের এগেনস্টে যেটা বলা, বা সেটা সাধারণ মানুষ কতটা নেবে বা নিলেও কিন্তু ভোট বাক্সে তার প্রতিচ্ছবি কি হবে সেটা কিন্তু বলা কঠিন। একদমই তাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি সুব্রত এবং আমার সঙ্গে আলোচক, বিশ্লেষক, সাংবাদিক পরমাশিস খসড়াই। প্রতিদিনকার মতো আমার আহ্বান থাকবে, এই ভিডিওর কোন অংশের সঙ্গে বা পুরো ভিডিওর অংশের সঙ্গে আপনারা সহমত কিনা বা ভিন্নমত সেটা মন্তব্যের কলামে লিখে জানাবেন, এবং এই ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করবেন। আর এই চ্যানেলে আজকে নতুন এলে পুরনো ভিডিও দেখে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করুন। আমরা একই সঙ্গে এই ভিডিও ইউটিউব এবং আমাদের ফেসবুক পেজও আপলোড করি, আপনাদের দেখার আমন্ত্রণ রইল। প্রিয় দর্শক, দেখুন, আমরা সবসময় চাইছি যে ভারত এবং বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক
চলমান থাকুক। প্রশ্ন আসতে পারে যে আমরা ভারতীয় দুজন সাংবাদিক আপনাদের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কেন চর্চা করি। আজকে যারা নতুন করে দেখছেন তাদের মধ্যে এই প্রশ্ন আসতে পারে এবং তাদের উদ্দেশ্যেই বলছি, আমরা আজকে শুধু দুদিন ধরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি কিংবা ভারত এবং বাংলাদেশের ভূ রাজনীতি নিয়ে কথা বলছি না। আমরা এই চ্যানেলটির জন্ম হয়েছে 2018 সালে এবং 2018 সালের পর থেকেই কিন্তু আমরা ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কাজ করছি। এক্ষেত্রে আমরা ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও কথা বলি, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কথা বলি। যে বিষয়টি সরাসরি বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পারস্পরিক দুটো দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বাধাগ্রস্ত হয় কিংবা উন্নয়নের ক্ষেত্রে ত্বরান্বিত হয়, সেই বিষয়টি নিয়েই আমরা কন্টেন্ট প্ল্যান করি। সুতরাং বাংলাদেশের চলমান নির্বাচনী আবহ, আগামীর গণতন্ত্রের মহা উৎসব ফেব্রুয়ারির প্রথম দিকে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে। আর বাংলাদেশের নির্বাচন মানে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা পাওয়া, যা এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত বাংলাদেশের সম্পর্ক পুনঃস্থাপনের ক্ষেত্রে কিংবা গত 15 বছরের এই ভুল ভ্রান্তি দূর করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা সমাজ সচেতক দুজন সাংবাদিক হিসেবে বরাবরই সেই চেষ্টাই পালন করে থাকি এবং আগামীতেও আপনারা সঙ্গে থাকলে ভারত বাংলাদেশের সুসম্পর্ক উন্নয়নে আমরা একরকম ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব। শেষ করব তার আগে বলবো যে পরমাশিস, তুমি জানো যে এই যে প্রধান দুটো রাজনৈতিক দল, আমি আগেও বলেছি, যারা এই গণ অভ্যুত্থানের পারস্পরিক কাঁধে কাঁধ মিলিয়ে তারা আন্দোলন করেছে কথিত স্বৈরাচার সরকারের পতনের জন্য, ঠিক এই দুটো রাজনৈতিক দল এই 16 মাসে কি এক্ষুনি কিছু ভাঙন বা ফাটল তুমি দেখতে পারলে, নাকি এর আগে কোনো ইতিহাস ছিল? যদি আমি ইতিহাসের কথা তুলে ধরি তাহলে এই ভাঙনের শেকড়টা কিন্তু আর একটু গভীরে। কারণ প্রথমে যে ধাক্কা লেগেছে জামায়াত ইসলামের কাছে সেটি হচ্ছে ডক্টর ইউনূস এবং তারেকের লন্ডনের বৈঠক। আমরা কিন্তু এর আগে কয়েকটি সেগমেন্ট করেছি, তুমি তো জানো। এবং এই দুই নেতার বৈঠকের পরেই মূলত জামায়াত ইসলামের মধ্যে কোথাও একটা প্রশ্ন তৈরি হয় বিএনপিকে নিয়ে, এবং ওইটা কিন্তু একটা প্রথম ভাঙনের সুর। এবং দ্বিতীয়, পিআর পদ্ধতির নির্বাচন। জামাত চেয়েছিল পিআর পদ্ধতি আসুক যাতে তারা আসন আরো বাড়াতে পারে, কিন্তু বিএনপি পিআর পদ্ধতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কোনটা আগে, সংস্কার না নির্বাচন? এই দুটো বিষয় কিন্তু বিএনপি এবং জামায়াত পরস্পর বিরোধী অবস্থানে ছিল। এবং শেষ যে স্তম্ভটি এই ভাঙনের, সেটি হচ্ছে যে মাঠ দখলের অভিযোগ। জামায়াতের অভিযোগ বিএনপি তাদের সভা সমাবেশে বাধা দিচ্ছে, আর বিএনপি পাল্টা অভিযোগ করছে জামায়াত ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফয়দা লুটছে। এসব রাগ একসঙ্গে জমে আজকে কিন্তু এই বিস্ফোরিত হচ্ছে। তুমি কি বলবে? না, দীর্ঘদিনের রাগ জমে থাকার পরই তো সেটা বিস্ফোরণ হয়, সেটা এক পক্ষের রাগ না। আজকে জামাত বিএনপির কে দেখে যেসব গুটি সাজিয়ে, যেসব উদাহরণকে সামনে এনে বিস্ফোরিত হচ্ছে, বা পাল্টা তো বিএনপিও হবে। আর এটা ঘটনা যে আমরা দুজনে কথা বলছি, আমাকে বেশি কেউ প্রায়োরিটি দিচ্ছে, তোমাকে প্রায়োরিটি দিচ্ছে না। এটা তো ডক্টর ইউনূস সাহেব তারেক রহমানের সঙ্গে লন্ডনে গিয়ে বৈঠক করেছেন ঐক্যমত্যের ভিত্তিতে একটা পরিসর যাতে নির্বাচনের আগে তৈরি করা যায়, সেই জন্য তিনি ছুটে গেছিলেন। সেই জায়গা থেকে হয়তো জামাত শিবিরের এটা একটা মনক্ষুণ্ণের কারণ, বা তাকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এগুলো বিভিন্ন রাজনৈতিক নেতাদের একটা বিভিন্ন মান ভাঙা বা মন গড়ার এসব কৌশল, তো এগুলো তো সামনে আসবেই। এগুলো রাজনীতির একটা বলতে পারো মানে মাল মশলা বা উপাদান। রাজনীতির অঙ্গনে এইসব ইস্যু সবসময় উঠে আসবে, এবং উঠে আসাটা স্বাভাবিক। তাহলে বোঝা যাবে যে গণতান্ত্রিক প্রক্রিয়াটা রয়েছে। এখন বাংলাদেশে অন্তর্বর্তী সরকার রয়েছে, একটা নির্বাচিত সরকার এসে মানুষ কাকে চাইছে সেটা সেই রাজনৈতিক দল যদি মসনদে বসে সংস্কারটা ভালোভাবে করতে পারে, একটা গাইডলাইনে অন্তর্বর্তী সরকারকে যেসব ভাবনা চিন্তা, যে উপদেশ, যে নির্দেশনা দিয়ে যাচ্ছে, সেটাকে তারা যদি ইমপ্লিমেন্ট করতে পারে, তাহলে আগামীর বাংলাদেশ ভালো হবে। কিন্তু সংস্কারের পাশাপাশি নির্বাচনটাও জরুরি, কেননা সংস্কার একটা, তো আগের দিন বলেছিলাম যে একটা সিস্টেম কি চাইছি, কিন্তু সেই সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করবে কে? একটা নির্বাচিত সরকার তো করবে। নির্বাচিত সরকারটা কে? বাংলাদেশ মানুষ যাকে চাইবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় 14-15 মাস 16 মাস তো কাটলো, একটা নির্বাচিত সরকার আসুক, সেটাই তো সংস্কার। আওয়ামী লীগ চলে যাওয়ার পর বাংলাদেশের মানুষ কাকে চাইছে? একটা নির্বিঘ্নে, নিশ্চিন্তে, অবাধ, শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভোট যদি বাংলাদেশে হয়, সেটা তো একটা বড় সংস্কার। সেই সংস্কারের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবে, তারা তাদের মতন করে সুন্দর বাংলাদেশ গড়বে, সাধারণ মানুষকে উপহার দেবে। আমার মনে হয় ওই নির্বাচনের মাধ্যমে একটি যে সরকার আসবে, সেটি সংস্কারের মূল
ম্যাজিক স্তম্ভ হবে, ম্যাজিক স্টিক নিয়ে আস্তে আস্তে করে যে সংস্কারে যে সমস্ত সরকারি প্রতিষ্ঠানকে দুর্নীতি করতে চাইবে সরকার, সেই সরকার আস্তে আস্তে করে সংস্কার করতে পারে। সংস্কার একটা চলমান পদ্ধতি এবং সেটি অবশ্যই নির্বাচিত সরকারের অন্যতম দায়িত্ব থাকবে। এবং একই সঙ্গে সংস্কারের সঙ্গে যে আইনি প্রক্রিয়া, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আইনি প্রক্রিয়া শুরু করে দিয়ে গেলেন, আরো সামনের দিকে আইনের যে প্রক্রিয়া, যে ধাপে ধাপে আইনি ভাবে, এবং সেটি অবশ্যই আইনি শুধু নয়, দৃশ্যমান এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনের মধ্য দিয়ে তাদের বিচার করতে হবে। কারণ যাদের বিরুদ্ধে অভিযোগ তারাও কিন্তু নেহাত কম শক্তিশালী নয়। হয়তো এই মুহূর্তে বাংলাদেশে তাদের অবস্থান নেই, কিন্তু তারা আন্তর্জাতিকভাবে অনেক পরিচিত, এবং বাংলাদেশে তারা তাদের এই মুহূর্তে যে রাজনৈতিক দল দুটো নিয়ে কথা বলছি তাদেরই এক সময় সহযোগী, সহযোদ্ধা বা প্রতিদ্বন্দ্বী। সুতরাং তারা আজকে নেই, তাদের যে বিচার প্রক্রিয়াটি হবে সেই বিচার প্রক্রিয়াটিও সেই আইন সিদ্ধভাবে, আন্তর্জাতিকভাবে সিদ্ধভাবে হলে সংস্কারের পূর্ণতা লাভ হবে। একদমই তাই। এটা এক পেশে হলে আবার একটা প্রেসিডেন্টস হয়ে থাকবে, কারণ পরবর্তীতে আবার এই ধরনের রাজনৈতিক সিনারিও যদি বাংলাদেশে তৈরি হয়, তখন আবার কার ভাগ্যে একই রকম অবস্থা হয় সেটা তো বলা যায় না। সুতরাং সেই জায়গা থেকে অ্যাটলিস্ট এই মুহূর্তে যারা রাজনৈতিক দল রয়েছেন তারা যদি ক্ষমতায় যান, ক্ষমতায় গেলে এমন বাংলাদেশ বিনির্মাণ করবেন যেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা থাকে। পরমাশিস, তোমাকে অনেক ধন্যবাদ। আমরা শেষ করব, অনেক দীর্ঘ হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আপনারা এত সময় ধরে আমাদের এই মূল্যবান আলোচনা শুনছেন। অনুরোধ করবো আর কয়েক মিনিট আমাদের সঙ্গে জুড়ে থাকুন। পরমাশিস, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি দীর্ঘ সময় আমাদের সঙ্গে যুক্ত ছিলে এবং মূল্যবান বিশ্লেষণ করলে। শেষ করব শুধু এই কথা বলেই যে বাংলাদেশের বিরোধী রাজনীতিতে আজ সবচেয়ে বড় সত্য হলো বিএনপি আর জামায়াত একে অপরকে আর প্রয়োজনীয় সহযোদ্ধা হিসেবে দেখছে না, বরং তারা আজ ভোটে প্রতিযোগী। তারা আজ প্রভাব অঞ্চল দখলের লড়াইয়ে মুখোমুখি। প্রশ্ন একটাই, এই ফাটল কি আরো গভীর হবে, নাকি শেষ মুহূর্তে স্বার্থের রাজনীতি আবার তাদের এক টেবিলে বসার উপজীব্য করবে? রাজনীতির চিত্রনাট্য দ্রুত বদলাচ্ছে, কিন্তু একটা জিনিস ক্রমশ পরিষ্কার, যে বিরোধী ঐক্যের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ অপেক্ষায় ছিলেন, সে ঐক্য এখন সবচেয়ে বড় পরীক্ষায় মুখোমুখি। আপনারা যারা বাংলাদেশের গণতন্ত্রের উৎসবে অন্যতম সৈনিক, যারা ভোট দিয়ে আগামীতে আপনাদের পছন্দের সরকার গঠন করবেন, তারাই কেবলমাত্র এই চির প্রতিদ্বন্দ্বীদের মধ্যে কাকে বাছাই করবেন সেই জবাব, সেই উত্তর আপনারাই দিতে পারেন। কারণ রাজনীতি শুধু মঞ্চের বক্তব্য দিয়েই নয়, বরং রাজনীতি হলো মঞ্চের পেছনে নীরব যুদ্ধটাও। আর সেই যুদ্ধের অন্যতম সাক্ষী হিসেবে থাকবেন আপনারাই, প্রিয় দর্শক, যারা বাংলাদেশ থেকে এখন দেখছেন। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। নমস্কার।